প্রতিবেশী দেশে চলতে থাকা চক্রান্তগুলো এখন সব সীমা ছাড়িয়ে গেছে। একদিকে ঢাকার রাস্তায় একসঙ্গে ফিলিস্তিন এবং পাকিস্তানের পতাকা ওড়ানো হচ্ছে, আর অন্যদিকে ভারতের কাশ্মীরকে আজাদ করার বিষাক্ত স্লোগান তোলা হচ্ছে। এটা আর কোনো সাধারণ প্রতিবাদ নয়, বরং ভারতের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত। যেই বাংলাদেশকে ভারত নিয়ে সেনাদের রক্ত ঝরিয়ে স্বাধীন করেছিল, আজকে সেই বাংলাদেশই ভারতের পিঠে ছুরি বসানোর প্রিপারেশন নিয়ে ফেলেছে। কিন্তু এবার জল মাথার অনেক ওপর দিয়ে চলে গেছে। ভারতেরই এক এমন ব্যক্তি যিনি রাজনীতিতে হয়তো প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে, কিন্তু দেশের নিরাপত্তার প্রশ্নে এমন এক ব্লু প্রিন্ট সামনে এনেছেন যা শুনে ঢাকা থেকে রাওয়ালপিন্ডি পর্যন্ত নিস্তব্ধতা নেমে এসছে। এই ব্যক্তি আর কেউ নন, তিনি ত্রিপুরার সেই মহারাজা যার এক ডাকে গোটা নর্থ ইস্ট দাঁড়িয়ে যায়। তিনি পরিষ্কার করে দিয়েছেন, যদি দিল্লি শুধু ইশারা করে তাহলে 20 মিনিটের মধ্যেই বাংলাদেশের হাইকমিশনারকে ঘোষণাপত্র গুটিয়ে দেশে ফেরত পাঠানো হবে। তাহলে কে সেই ব্যক্তি যিনি বাংলাদেশকে টুকরো করার ঘোষণা দিয়েছেন? চট্টগ্রাম নিয়ে সেই পুরনো ইতিহাসই বা কি, যা এখন বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াতে চলেছে? আর কিভাবে সেনা পাঠানো ছাড়াই এই প্রতিবেশী দেশকে তার আসল জায়গা মনে করিয়ে দেওয়া যেতে পারে? এই সব প্রশ্নের উত্তর আমরা আপনাদের এই ভিডিওর সামনে তুলে ধরবো। সেই জন্য বুক বাঁধুন আর কমেন্টে অবশ্যই জয় হিন্দ লিখে নিজের উপস্থিতি বুঝিয়ে দিন। সবার আগে বুঝে নেওয়া দরকার বিষয়টা এত গরম কেন এবং বিপদটা কতটা বড়। বাংলাদেশে কট্টরপন্থীদের সাহস এতটাই বেড়ে গেছে যে তারা প্রকাশ্যে এখন সেভেন সিস্টার্স অর্থাৎ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো দখল করার হুমকি দিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিওর বন্যা বয়ে যাচ্ছে যেখানে জনতা দিল্লি চলে এবং কাশ্মীর হবে পাকিস্তান এমন সব স্লোগান তুলছে। আমার দূতাবাসে হামলা চেষ্টা করছে, সেখানে কর্মরত ভারতীয় আধিকারিকদের নিরাপত্তা বিপন্ন। এ সবকিছুই একটা সুপরিকল্পিত চক্রান্তের অংশ, যার লক্ষ্য ভারতকে দুদিক থেকেই চাপে ফেলা। একদিকে পাকিস্তান আর অন্যদিকে তারই নতুন ছোট ভাই বাংলাদেশ। কিন্তু জিহাদি শক্তিগুলো সম্ভবত জানেই না তারা কাদের সঙ্গে ঝামেলা বাঁধিয়েছে। ভারতের হাতে এখন এমন এক প্রস্তাব এসছে যা কার্যকর হলে বাংলাদেশের মানচিত্রটাই বদলে যেতে পারে। এই প্রস্তাব যিনি দিয়েছেন তিনি পদ্মত মাণিক্য দেব শর্মা। নর্থ ইস্টের রাজনীতির দিকে নজর রাখলেই নাম আপনার পরিচিত হবে। তিনি ত্রিপুরার টিপরা মোথা পার্টির সভাপতি এবং ত্রিপুরা রাজপরিবারের উত্তরাধিকারী। ওনার বাবা কিরিট বিক্রমাণিক্য ছিলেন ত্রিপুরার শাসক যখন ভারত স্বাধীন হয়। পদ্মত মাণিক্য সাধারণত বিজেপির স্থানীয় রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেন, অধিকারের কথা বলেন। যখন তেরেঙ্গার কথা এসছে তখন এই মহারাজা সমস্ত রাজনৈতিক শত্রুতা এক পাশে সরিয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, এটা নিজেদের মধ্যে লড়াই করার সময় নয়। বিজেপি হোক, কংগ্রেস হোক বা নিজের দল টিপ্রামোথা, সবাইকে একজোট হয়ে বাংলাদেশকে এমন শিক্ষা দিতে হবে যা তাদের ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে। তিনি যে পরিকল্পনার কথা বলেছেন তা এতটাই বিপজ্জনক এবং নিখুঁত যে সেটা শুনে বাংলাদেশের সরকারের ঘুম উড়ে গেছে। পদ্মত মাণিক্য যে সবচেয়ে বড় চালটা দিয়েছেন সেটা হলো চট্টগ্রাম। চট্টগ্রাম বাংলাদেশের সেই অংশ যা পাহাড় এবং জঙ্গলে ঘেরা এবং যা সীমান্ত ভারতের ত্রিপুরা এবং মিজোরামের সঙ্গে যুক্ত। ইতিহাস সাক্ষী, 1947 সালে দেশ ভাগের সময় চট্টগ্রামের মানুষ, বিশেষ করে সেখানকার উপজাতিরা, পাকিস্তানের সঙ্গে যেতে অস্বীকার করেছিল। গারো, চাকমা এবং ত্রিপুরী আদিবাসীরা ভারতে তিরঙ্গা উড়িয়েছিল এবং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার আবেদন জানিয়েছিল। কিন্তু তৎকালীন ভুল সিদ্ধান্তের কারণে এই অঞ্চল পূর্ব পাকিস্তান হয়ে পড়া বাংলাদেশের অংশ হয়ে যায়। পদ্মত মাণিক্য ঠিক সেই ক্ষতস্থানে হাত রেখেছেন। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন কিভাবে বাংলাদেশের কেয়ারটেকার সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস চীনে বসে ভারতে শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন নেক কেটে দেওয়ার কথা বলেছিলেন। ইউনুস বলেছিলেন, যদি এই করিডোর কেটে দেওয়া যায় তাহলে পুরো নর্থ ইস্ট ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং চীন সরাসরি বঙ্গোপসাগরে পৌঁছানোর পথ পেয়ে যাবে। এ জবাবে পদ্মত মাণিক্য পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তোমরা আমাদের চিকেন নেক কাটার কথা বলো তাহলে আমরা তোমাদের পুরো চট্টগ্রামই তোমাদের থেকে আলাদা করে দেব। এটা কোনো ফাঁকা বুলি নয়। আজও চট্টগ্রামে সেই আদিবাসী জনগোষ্ঠী বিপুল সংখ্যায় রয়েছে
যারা বাংলাদেশ সরকারের অত্যাচারে অতিষ্ঠ। সেখানে নিয়মিত বৌদ্ধ বিহার ভাঙা হয়, হিন্দু মন্দিরে হামলা হয়, জোর করে ধর্মান্তর করা হয়। প্রদ্যোৎ মাণিক্যের দাবি, চট্টগ্রামের মানুষ আজও ভারতের দিকে আশা ভরা চোখে তাকিয়ে আছে। যদি ভারত সরকার সামান্য একটু সাহায্য করে, একটু কৌশলগত সমর্থন দেয়, তাহলে চট্টগ্রাম বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন হতে বেশি সময় লাগাবে না। আর যদি চট্টগ্রাম চলে যায়, তাহলে বাংলাদেশের হাতে আর কোনো বড় বন্দর থাকবে না, আর তার অর্থনীতিও টিকতে পারবে না। এটাই সেই মাস্টার স্ট্রোক যা চীন এবং পাকিস্তান দুজনেরই মুখ বন্ধ করে দিয়েছে। তবে পদ্মতের রাগ শুধু জমির টুকরো পর্যন্ত সীমাবদ্ধ নয়, তিনি সেই দ্বিচারী মানুষগুলোর মুখোশও খুলে দিয়েছেন, যারা ভারতের সুবিধা ভোগ করে আবার ভারতকেই চোখ রাঙায়। তিনি তীব্র ভাষায় বলেছেন, বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য ভারতে আসে। আমাদের এইমস, আমাদের বড় বড় হাসপাতালে তারা ভিআইপি ট্রিটমেন্ট পায়। তাদের সন্তানরা আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে, আমরা তাদের স্কলারশিপ দিই, থাকার জন্য জায়গা দিই, আর বদলে আমরা কি পাই? তিনি উল্লেখ করেছেন কিভাবে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশিরা ভারতীয়দের নিয়ে বিদ্রুপ করে, বলে এরা গোমূত্র পান করে, আমরা এদের গোমাংস খাওয়াবো। পদ্যোৎ মাণিক্য সরাসরি প্রশ্ন তুলেছেন, শেষ পর্যন্ত আমরা এসব কেন সহ্য করছি? তার প্রস্তাব একদম পরিষ্কার, ভিসা বন্ধ করো। বাংলাদেশের মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং টুরিস্ট ভিসা অবিলম্বে বাতিল করা হোক। যেদিন ভারত নিজের হাসপাতাল বা কলেজের দরজা বন্ধ করে দেবে, সেদিন ঢাকার এই ধনী এবং নেতারা বুঝে যাবে তাদের আসল অবস্থান কি। যারা ভারত ধ্বংসের স্বপ্ন দেখেছিল, যখন তারা নিজেদের রোগের চিকিৎসার জন্য ছটফট করবে, আর পৃথিবীর কোনো দেশ ভারত যে সস্তায় উন্নত চিকিৎসা দেয় তা দিতে পারবে না, তখন তাদের ভুল ভাঙবে। পদ্যোতের বক্তব্য, আমরা অতিথি দেব ভব মেনে তাদেরকে মাথায় তুলে রাখি, আর তারা আমাদের ঘরে আগুন লাগানোর কথা বলে। এবার সময় এসছে আতিথেয়তা ভুলে শত্রুর মতো ব্যবহার করার। এখন আসি সেই আলটিমেটামে, যা বাংলাদেশের হাইকমিশনের ঘুম কেড়ে নিয়েছে। আগরতলায় বাংলাদেশের হাইকমিশনের বাইরে তা নিয়ে পদ্যোৎ মাণিক্য অত্যন্ত আক্রমণাত্মক বক্তব্য দেন। তিনি বলেন, আমি মিডিয়ার সামনে বলছি, যদি আমাকে এবং আমার দল টিপরা মোথাকে মাত্র 1 ঘন্টা, হ্যাঁ মাত্র 60 মিনিট সময় দেওয়া হয়, তাহলে আগরতলায় বসে থাকা বাংলাদেশের হাইকমিশনারকে 20 মিনিটের মধ্যেই বিছানাপত্র গুটিয়ে ঢাকায় পাঠিয়ে দেব। এই বক্তব্যই দেখিয়ে দেয় নর্থ ইস্টের মানুষের মধ্যে ঠিক কতটা ক্ষোভ জমে উঠেছে। তারা সীমান্তের ওপারে নিজেদের ভাই হাজাং, চাকমা এবং বাঙালি হিন্দুদের সঙ্গে কি আচরণ হচ্ছে তা দেখছে। এই রাগ এখন আগ্নেয়গিরির মতো বিস্ফোরণের অপেক্ষায়। পদ্যোৎ মাণিক্য পরিষ্কার করে দিয়েছেন, ভারত সরকার কূটনৈতিক শিষ্টাচারের কারণে চুপ থাকলেও তার মানে এই নয় যে জনগণও চুপ থাকবে। একই সঙ্গে তিনি ভারতের সেই বুদ্ধিজীবী নেতাদেরকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন, যারা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। তা আপনারা জানেন, ক্ষমতা বদলের পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের বর্তমান কট্টরপন্থী সরকার এবং সেখানকার জনতা লাগাতার দাবি করছে হাসিনাকে তাদের হাতে তুলে দিতে, যাতে তারা তার সঙ্গেও সেই আচরণ করতে পারে যা তারা মুজিবুর রহমানের মূর্তির সঙ্গেও করেছে। তো বন্ধুরা, এখন আপনার কাছে একটা প্রশ্ন, একজন ভারতীয় হিসাবে উত্তরটা দিন। আপনার কি মনে হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উপড়ে ফেলে আবার কি শেখ হাসিনাকে সেই দেশের প্রধানমন্ত্রী করে সমস্ত কট্টরপন্থীগুলো দফা শেষ করা উচিত? ভারতের কি এখনই এমন সিদ্ধান্ত নেওয়া উচিত? কি মনে হয় আপনার এই বিষয়ে? এই বিষয়ে আপনার কি মনে হয় অবশ্যই লিখুন কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার দিন আপনার বন্ধু বান্ধবদের, এবং এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।